গভীর আঁধারে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটা গ্রামের এক কুঁড়ে ঘরে ঘুমোচ্ছিল দরিদ্র এক কৃষক রমেশ এবং সঙ্গে তার স্ত্রী লক্ষ্মী। হঠাৎই ঘরের বাইরে গোয়াল ঘর থেকে ভেসে এলো তাদের গরুর করুণ আর্তনাদ, তারপর শুধু ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। ওগো ওগো, শুনছো? এত রাতে গোয়াল ঘরে গরুটা অমন করে চেঁচাচ্ছে কেন? আমার কেন জানি না ভীষণ ভয় করছে। তুমি একবার গিয়ে দেখে আসো না বাইরেটায় কি হয়েছে। আহা লক্ষ্মী, তুমি একটু শান্ত হয়ে ঘুমাও তো। এ তো সামান্য একটা আওয়াজ। আরে শীতকাল পড়লে এমনই হয়, নির্ঘাত কোনো শিয়াল টিয়াল ঢুকেছে, তাই গরুটা অমন করছে। না গো না, এটা শিয়াল টিয়াল নয়। বিশ্বাস করো, আমি কিছু একটা স্পষ্ট পড়ার শব্দ শুনেছি। নির্ঘাত কিছু একটা আছড়ে পড়েছে। যাও না, যাও গিয়ে একবার দেখো, গিয়ে দেখে আসো না গরুটা কেন এমন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি গিয়ে দেখে আসছি। অনিচ্ছা সত্ত্বেও রমেশ লক্ষ্মীর কথা মেনে ঘরের বাইরে যায়। কোনো রকম লণ্ঠন বা মশাল ছাড়াই রমেশ সেই ঘোর অন্ধকারের মধ্যেই গোয়াল ঘরে যায়, আর সেখানে গিয়ে সে দেখে তার গরু রক্ত শূন্য অবস্থায় মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি সর্বনাশ হলো আমার গরুটার! কি গলায় গলায় এই দুটো দাগ কিসের? হ্যাঁ, মনে হচ্ছে কেউ তার দুটো ধারালো দাঁত দিয়ে গরুটার সমস্ত রক্ত শুষে নিয়েছে। না 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 না, কোনো সাধারণ জন্তুর কাজ নয়, কোনো সাধারণ জন্তুর কাজ নয়। তুই আমার গলা, কেউ তো বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও, কেউ বাঁচাও। রাত কেটে ভোর হয়ে আসে। রমেশকে বাড়ি ফিরতে না দেখে লক্ষ্মী ঘরের বাইরে গোয়াল ঘরে দেখতে যায়। আর সেখানে গিয়ে সে দেখে তার স্বামী রমেশ এবং তাদের গরু দুজনেই রক্তশূন্য হয়ে মাটিতে পড়ে আছে। আর এই ভয়াবহ দৃশ্য দেখে লক্ষ্মী তাদের সামনে বসে আর্তনাদ করতে থাকে। ওগো, এ কি হলো তোমার? কে তোমার প্রাণ নিল গো? গো, আমি এখন কাকে নিয়ে বাঁচবো গো? গো, আমার সোনার সংসার ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল গো। লক্ষ্মীর এই আর্তনাদে গ্রামের প্রায় অর্ধেক লোক সেখানে জড়ো হয়ে গেল। কিছু সময় পর জমিদার আসেন। এদিকে সব গ্রামবাসী, আর অন্যদিকে লক্ষ্মী এবং তার স্বামী ও তাদের গরুর দেহ পড়ে আছে। জমিদার মশাই, এবার আপনি কিছু একটা করুন। এর আগে আমাদের গ্রামে এমন কিছু ঘটেনি। এই প্রথমবার আমাদের গ্রামে এমন কিছু ঘটেছে যার বিষয়ে আমরা কেউ কিছু জানি না। হ্যাঁ জমিদার মশাই, ও ঠিক কথাই বলছে। আর জানেনই তো জমিদার মশাই, যারা মারা গেছে তাদের গলায় একই রকম জিনিস দেখা গেছে। আর কি সেটা? আগে জমিদার মশাই, তাদের গলায় যেন কারোর কামড়ানোর দাগ পাওয়া গেছে। তার ওপর তাদের দেহ সম্পূর্ণ রক্তশূন্য ছিল। বেশ, এবার তোমরা সবাই শান্ত হও, আমি এবার এই বিষয়টা দেখছি। আর এখন কিছুদিন রাতের বেলায় কেউ যেন ঘর থেকে না বেরোয়, আর মৃতের পরিবারকে আমার তরফ থেকে 50,000 টাকা দেওয়া হবে। জমিদারের আদেশে 1-2 দিন কেউ আর রাতের বেলায় ঘরের থেকে বাইরে বেরোয় না। কিন্তু হঠাৎ এক রাতের দিকে পুকুর পার হয়ে শহর থেকে বাড়ি ফিরছিল এক যুবক চাষি।
কি এটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ যেন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাচ্ছে। সে নয় তো? না 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 না, আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না। তাড়াতাড়ি যাই এখান থেকে, তাড়াতাড়ি চলে যাই। পরের দিন সকালে গ্রামের দুই চাষি সেই পুকুর পাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা সেই যুবক চাষির দেহকে মাটিতে পড়ে থাকতে দেখে তার সামনে যায়। আরে এ তো সেই মনু কাকার ভাগ্নে না? হ্যাঁ, আরে ভাই, এ তো মরে গেছে। ওই দেখ, ওর গলায় সেই কামড়ের দাগ। আরে হ্যাঁ তো, তুই তো ঠিকই বলেছিস, এ তো মরে গেছে। এবার কি করব আমরা? হ্যাঁ, কি করব? আমরা বরং তাড়াতাড়ি জমিদার মশাইয়ের কাছে যাই আর ওনাকে এসব ঘটনা খুলে বলি। কিছু সময় পর সেই দুইজন গ্রামবাসী জমিদার মশাইয়ের কাছে এসে সব কথা খুলে বলে। তারপর জমিদার মশাই গম্ভীর স্বরে বললেন, বেশ, আজ থেকে রাতের বেলায় গ্রামে পাহারা দেওয়ার জন্য আমি কিছু প্রহরীদের রাখব। পরপর দুটো ঘটনার পর জমিদার মশাই গ্রামের কিছু প্রহরীদের হাতে বন্দুক সহ পাহারা দেওয়ার জন্য রাখেন। আরে ভাই, তোরা একটু দাঁড়াবি এখানে, তাহলে আমি গিয়ে একটু জল ভরে আনতাম। খুব তেষ্টা পেয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা এখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু বেশি দেরি করিস না যেন, আমাদের আবার ওদিকে পাহারা দিতে যেতে হবে, বুঝেছিস? হ্যাঁ, সাবধানে যাস। শুনেছিস তো গ্রামে কি কি ঘটেছে? আমার তো ভেবেই খুব ভয় করছে রে। আরে তুই একদম চিন্তা করিস না, আমাদের কাছে তো বন্দুক আছে, সব ঠিক হয়ে যাবে। কি ওরে বাবারে, কি দেখছি আমি? হ্যাঁ, এরা এখানে এরকম ভাবে মরে পড়ে আছে কি করে? না 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 না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমাকে আমাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, পালাতে হবে। কেউ বাঁচাও! না না, আমার আমার আর এক মুহূর্ত এখানে থাকলে চলবে না। আমাকে আমাকে এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে যেতে হবে। হ্যাঁ, এবং ওনাকে এই সব ঘটনা জানাতেই হবে। জমিদার মশাই, ও জমিদার মশাই, তাড়াতাড়ি দরজা খুলুন, দরজা খুলুন জমিদার মশাই। আরে এ কি প্রহরী, তুমি এখানে? আরে এ তোমার কি অবস্থা হয়েছে? কে করেছে? আর বাকি প্রহরী কোথায়? জমিদার মশাই, ওই ওই শয়তানটা আমার সব সঙ্গীদের মেরে ফেলেছে। আমি আমি খালি কোনোভাবে ওদের হাত থেকে বেঁচে আসতে পেরেছি। ওকে ওকে থামান, না হলে ও আমাদের সবাইকে শেষ করে দেবে, সবাইকে শেষ করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আগে একটু শান্ত হও। আরে কে কোথায় আছো? শিগগিরই এখানে আসো। তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমার সাহায্যের জন্য লোক ডাকছি। জলপ্রহরী আর বেশি কথা বলতে পারল না, তার আহত শরীর মুহূর্তের মধ্যেই থেমে গেল। ঠিক সেই সময় অন্য প্রহরীরা ছুটে সেখানে এসে পৌঁছল। এ কি জমিদার মশাই, এই প্রহরী এখানে এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে এখানে? ওই মাত্র অজ্ঞান হয়ে গেল, ওকে শিগগিরই ডাক্তারের কাছে নিয়ে যাও। আর তোমরা সবাই তৈরি থেকো, কাল রাতে তোমাদের সাথে আমিও পাহারা দিতে যাব। আমি আর কোনো নিরীহ প্রাণ নিতে দেব না ওই শয়তানকে।
চোখ কান খোলা রাখিস সবাই, একটু অসতর্ক হবি না। সামান্য শব্দ পেলেই সতর্ক করবি। আজ হয় শয়তানটা মরবে, নয়তো। হঠাৎ করে রাতের নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে এলো এক তীব্র এক মায়ের আর্তনাদের শব্দ। জমিদার ও প্রহরীরা মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। আরে কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও গো! এই শয়তানটা আমার বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছে। জমিদার মশাই, এ তো কোনো মহিলার কান্নার শব্দ বলে মনে হচ্ছে। আরে এটা ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে। তাহলে শিগগিরই চলো ওই দিকে। মনে হয় ওই শয়তানটা আবারও তার কাজ শুরু করে দিয়েছে। দ্রুত পা চালিয়ে জমিদার ও সশস্ত্র প্রহরীরা সেই কুঁড়ে ঘরের সামনে পৌঁছল। আর সেখানে পৌঁছে তারা দেখল এক মহিলা হাউ হাউ করে কাঁদছেন। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেছে জমিদার মশাই। জানালার বাইরে এসে এক নিমিষে। ও আপনার বাচ্চা শিশুটিকে নিয়ে চলে গেল? এ কি হচ্ছে আমাদের এই গ্রামে? আমরা এত কিছু করার পরেও কি আমি কাউকে বাঁচাতে পারবো না? আপনি এরকম ভাবে ভেঙে পড়বেন না জমিদার মশাই। আমার কাছে একটা উপায় আছে। আমি খবর পেয়েছি ওই পাহাড়ে কিছুদিন আগে এক তান্ত্রিক এসে বিশ্রাম করছেন। ওনার কাছে একবার গেলে খুব ভালো হতো জমিদার মশাই। আমি এই গ্রামকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। চলো ওই পাহাড়ে ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে চলো। জমিদার মশাই প্রহরীর কথায় ভরসা পেয়ে আর দেরি করলেন না। সমস্ত প্রহরীকে সঙ্গে করে নিয়ে তিনি সেই গভীর রাতের আঁধারেই পাহাড়ের দিকে রওনা হলেন তান্ত্রিকের খোঁজে। হাঁপাতে হাঁপাতে জমিদার ও প্রহরীরা পাহাড়ের এক নির্জন গুহার সামনে পৌঁছালো। ভেতরে ক্ষীণ আলোয় দেখা গেল এক জটা জুটোধারী তান্ত্রিক স্থির হয়ে ধ্যানে মগ্ন হয়ে আছেন। তান্ত্রিক মশাই, এবার আপনি কিছু একটা করুন। আমাদের গ্রাম এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়েছে। রাতে এক অজানা জীব মানুষের শিকার করছে। দয়া করে আমাদের একটা উপায় বলে দিন। এ তো ভারী চিন্তার বিষয়। আপনার আগে একটু শান্ত হন, আমি এক্ষুনি এর একটা উপায় দেখছি। হ্যাঁ, এরকম বহু যুগ আগে এরকম একটা জীব ছিল। সে কোনো সাধারণ জীব নয়, সে এক বেতাল। তাকে মারা যাবে না, আবার শেষও করা যাবে না। তাহলে এখন উপায় কি? আমরা কি করে ওই বেতালকে আটকাবো? তাকে আটকানোর একটা মাত্রই উপায় আছে, বন্দি। কি বন্দি? কিন্তু কিভাবে? তাকে বন্দি করার মন্ত্র এই পুঁথিতে লেখা আছে, কিন্তু তাকে রাতের বেলায় আটকানো অসম্ভব ব্যাপার। তাকে একমাত্র বন্দি করতে হলে দিনের আলোয় নিয়ে আসতে হবে। দিনের আলোয় তার ক্ষমতা যখন কমে যাবে তখনই তাকে বন্দি করা যেতে পারে। রাতের বেলায় তাকে বন্দি করা অসম্ভব। দিনের আলোয়? কিন্তু বাবা, সে কি দিনের আলোয় আসবে? হ্যাঁ, আসবে, কারণ বেতালের প্রিয় খাবার মানুষ। তাই তাকে একটি ফাঁদে ফেলতে হবে, যার জন্য কাউকে শিকার হয়ে তাকে নিজের দিকে আকর্ষণ করতে হবে। তাহলেই যদি একমাত্র বেতালকে ধরা যায়। আচ্ছা বেশ, আমি রাজি। আমি নিজে শিকারের জায়গায় থাকব, আর বাকিরা পাহাড়ায় থাকবে। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সেখানে বন্দি করব। শোনেন জমিদার মশাই, এই রক্ষা কবচটি হয়তো বেতালের হাত থেকে আপনাকে সরাসরি বাঁচাতে পারবে না, তবে কিছুটা হলেও রক্ষা করবে। কিন্তু আসল কাজ করবে এই খড়ি মাটি। এটা দিয়ে মাটিতে একটি গণ্ডি কাটতে হবে। তাহলে তো আমি আগে থেকেই গণ্ডি কেটে তার মধ্যে বসতে পারি। তারপর যখন বেতাল আসবে তখন তাকে ওই গণ্ডির মধ্যে ফেলে দেব, আর একবার গণ্ডির মধ্যে ঢুকে গেলে সে আর বেরোতে পারবে না। কিন্তু মনে রাখবেন, আপনার কাছে সময় খুব কম। দিনের আলো ফোটার আগেই কাজটা সারতে হবে। দেখছি তুই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস।
আমি তোর শিকার নই, আমি তোর জম। বল বল, কেন এসেছিস এখানে? কি চাস তুই? বহু যুগ আগে আমাকে একটা তান্ত্রিক এখানে আটকে দিয়েছিল। আমি আগেও এরকম করে বেড়াতাম, কিন্তু এইবার সেই তান্ত্রিক নেই। এইবার আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি তোকে আটকাবো, আমি তোর এই অত্যাচার বন্ধ করব। করবো না। তুই এই গ্রামের বহু নিরীহ মানুষকে শেষ করেছিস, তোকে যে বন্দী হতেই হবে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার শক্তি কমে যাচ্ছে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বেতাল, তোর সময় শেষ। এই বাঁধন দেব শক্তির বাঁধন, তোর ঠাঁই আবার সেই গুহায়। তান্ত্রিক মশাই দ্রুত মন্ত্রপাঠ করে বেতালকে বন্ধন করলেন। গ্রামে আবারও শান্তি ফিরে আসে। আমি এখান থেকে মুক্ত হবই। আমি আবার ফিরে আসবো আর আমার প্রতিশোধ নেব।